শুরু করি। Okay, today in my class, at first I will discuss about tense, then I will discuss the others rules of grammar. আমি প্রথমে একটু টেন্স নিয়ে কথা বলবো, তারপর আমার আজকের রুটিনে যে যে বিষয়গুলো রয়েছে সেইগুলোতে আমি চলে যাব। তো প্রথমে যে বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে আমাদেরকে ইংলিশে কথা বলতে গেলে আচ্ছা, আমি একটু এখানে মিউট করে রাখি, আপনার ইয়েটা আসছে, আমি জাস্ট একটু মিউট করে রাখি। হ্যাঁ। আচ্ছা, আপনি কাজ করতে থাকুন এবং শুনতে থাকুন। তো প্রথমে যে বিষয়টা বলছিলাম যে আমাদেরকে 12টা টেন্স সম্পর্কে খুব ভালোভাবে ধারণা রাখতে হবে। তো 12টা টেন্স এর ভিতর থেকে আমি আরো কমিয়ে এখানে বলেছিলাম যে 8 প্রকার টেন্স আমাকে খুব ভালোভাবে জানতে হবে। এই 8টা টেন্স ছিল হচ্ছে প্রেজেন্ট টেন্সের 4 প্রকার, আর পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস। এই হচ্ছে মোট 8 প্রকার টেন্স। তো এইখান থেকে আমি যদি 8টা বাক্য বলি, একটু খেয়াল করবেন, খুব সংক্ষেপে বলবো। যেমন আমি সাবজেক্ট এবং ভার্ব বলবো, অবজেক্ট বাদ দিব, সাবজেক্ট এবং ভার্ব, কর্তা এবং ক্রিয়া, কর্তা এবং ক্রিয়া। আমি যাই, আই গো। আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং। আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং। আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং। আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং। এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এগুলো আপনারা সবাই জানেন। এরপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, আমি খেয়েছি বা আমি খাইয়াছি। সাধু ভাষায় বললে খাইয়াছি, চলিত ভাষায় বললে খেয়েছি। আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। আমি 1 ঘন্টা ধরে খাচ্ছি, আই হ্যাভ বিন ইটিং ফর 1 আওয়ার। আই হ্যাভ বিন ইটিং ফর 1 আওয়ার। আমি 1 ঘন্টা ধরে খাচ্ছি। আচ্ছা, জাস্ট 1 মিনিট একটু ওয়েট করেন, আমি আসছি। ওকে। তো যে কথাগুলো বলছিলাম, যে প্রেজেন্ট টেন্সের 4টা বাক্য বললাম, তাই না? আই ইট, আই অ্যাম ইটিং, আই হ্যাভ ইটেন, আই হ্যাভ বিন ইটিং ফর 1 আওয়ার। এরপর হচ্ছে পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস এর 2টা বাক্য বলবো, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট। আমাদের পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা আমরা পরে দেখবো, বা এটার ব্যবহারটা বেশি কিন্তু হয় না। তো আই এট, ইটের পাস্ট ফর্ম, ইটের ভি2 হচ্ছে এট, আমি খেয়েছিলাম, আই এট। আরেকটা হচ্ছে আমি খাচ্ছিলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমি খাইতেছিলাম বা আমি খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং। আমি খাচ্ছিলাম, তাই না? তো এখানে যখন বললাম খাচ্ছিলাম, যাচ্ছিলাম, দেখছিলাম, ধরছিলাম, এগুলো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর এখন যেটা বলবো সেটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস। ওই ইট দিয়েই আমাকে বলতে হবে। হ্যাঁ, যেমন ইট যদি বলি, এটাকে যদি বলি যে আমি খাবো, আমি খাবো, তখন কি হবে? আই উইল ইট। এখানে শ্যাল উইল যুক্ত করতে হবে, আই উইল ইট, আই উইল গো, আই উইল প্লে। এগুলোকে হচ্ছে সব আমাদেরকে শ্যাল উইল যুক্ত করতে হয়। ফিউচারের চিহ্ন হচ্ছে এটা, দেখেন এই যে ফিউচার টেন্স, অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো কাজ হয় বা হবে, ভবিষ্যৎকালে কোনো কাজ হবে বা হতে থাকবে। আমি এই কাজটি করব, কখন করব? এটা ভবিষ্যতে, আগামীকাল, 1 মাস পর, 1 সপ্তাহ পর। সে অফিসে যাবে, সে কি করবে? সে অফিসে যাবে, হি উইল গো টু অফিস। তাহলে এই যে যে বে বি ব, ফিউচার টেন্স আমরা কিভাবে শিখবো? বে বি ব। তো গো দিয়ে যদি বলা হয়, এতক্ষণ আমরা গো দিয়ে করেছি, ইট দিয়ে করেছি, তাই না? গো থেকে আমরা করব, আমি যাব, আই উইল গো। আমি খাবো, আই উইল ইট। আমি দেখবো, আই উইল সি। আমি পড়বো, আই উইল রিড। আমি লিখবো, আই উইল রাইট। যদি বলা হয় আমি পড়তে থাকবো, আমি লিখতে থাকবো, অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তখন কি হবে? আই উইল বি রাইটিং, আই উইল বি গোয়িং, আই উইল বি ইটিং। অর্থাৎ এই বাক্যগুলো এখানে কি করতে হবে? বাক্যগুলো প্রত্যেকটা জায়গায় আমাদেরকে সাবজেক্ট
এবং ভার্ব ঠিক রাখতে হবে। এই যে বলেছে আই উইল গো, সাবজেক্ট কি দিয়েছি? আই, কর্তা। সুমন যাবে, সুমন উইল গো। রনি যাবে, রনি উইল গো। তাজ ভাইয়া যাবে, তাজ ভাই উইল গো। তাহলে এখানে প্রথমে সাবজেক্টের পরে শ্যাল বা উইল, তারপর হচ্ছে ভার্বের বেসিক ফর্ম, বেস ফর্ম। আই উইল গো, হি উইল গো, দে উইল গো, তাই না? এটা ব্যবহার করতে হবে। তো আমি এই কাজটি করব, আই উইল ডু দি জর। কি বলছে? আই উইল গো, আই উইল ডু দি জর, আমি এই কাজটি করব। আমি এই কাজটি করব না, আই ওয়ন্ট ডু দিস ওয়ার্ক। এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, সাবজেক্টের পরে আমাদেরকে ভার্ব দিতে হবে। তো আমি এই যে বাক্যগুলো বললাম, হ্যাঁ, আপনি যদি ফ্রি থাকেন কাইন্ডলি বাক্যগুলো একটু বলবেন, যে 8 প্রকার টেন্সের 8টা বাক্য বলতে হবে। কোন 8টা বলবেন আমি আবার একটু বলে দেই। প্রেজেন্ট টেন্সের হচ্ছে 4টা, প্রেজেন্ট ইনডেফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আর হচ্ছে পাস্ট ইনডেফিনিট পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডেফিনিট ফিউচার কন্টিনিউয়াস। তো আপনি রাইট দিয়ে বলবেন, যদি ফ্রি থাকেন তাহলে রাইট দিয়ে বলবেন। এইটা বলেন যে আমি একটি চিঠি লিখি, এইটা দিয়ে আপনি 8টা টেন্সের 8 রকম বাক্য বলবেন। আই রাইট এ লেটার, এটার কন্টিনিউয়াস কি হবে? ঠিক আছে স্যার, আই রাইট এ লেটার, হ্যাঁ। আমি একটা চিঠি লিখি। আই এম রাইটিং এ লেটার, আমি একটা চিঠি আমি একটা চিঠি লিখছি। হ্যাঁ। আই আই হ্যাভ আই হ্যাভ রিটেন এ লেটার, আমি একটা চিঠি লিখেছি। হুম। আই হ্যাভ বিন রিটিং এ লেটার, এই। আই হ্যাভ বিন রাইটিং আই হ্যাভ বিন রাইটিং এ লেটার হ্যাঁ। ফর 1 hours। হ্যাঁ। আর এইবার পাস্ট ইনডেফিনিট আর পাস্ট ফার্স্ট, কন্টিনিউয়াস বলুন ওই রাইট দিয়ে। আমি একটা চিঠি লিখেছিলাম। আই 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 রোট এ লেটার, হ্যাঁ। আমি একটা চিঠি লিখেছিলাম। আই আই ওয়াজ আই ওয়াজ রাইটিং এ লেটার, হুম। আমি একটি চিঠি লিখছিলাম। হুম। এখন ফিউচার না, হ্যাঁ, এবার ফিউচার ইনডেফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস। আই আই উইল রাইট আই উইল রাইট এ লেটার, হ্যাঁ। আমি একটি চিঠি লিখবো। হুম। আই আই উইল বি রাইটিং এ লেটার, আমি একটি চিঠি লিখছি, লিখতে থাকবো। থ্যাংক ইউ, টেন্স সম্পর্কে আপনার পুরোপুরি কনসেপ্ট চলে এসেছে, খুবই ভালো লাগলো। তাহলে এইভাবে এখন দেখেন, আমি প্র্যাকটিক্যাল জায়গাটাতে যদি আসি, এই যে জায়গাটা এখানে ফিউচার টেন্স দিয়ে আপনি বলেছেন আই উইল রাইট এ লেটার, আর একটা বলেছেন আমি একটা চিঠি লিখতে থাকবো, আই উইল বি রাইটিং এ লেটার। কি হবে? আই উইল বি আই রাইটিং উইল এ বি লেটার। রাইটিং। এখন এই যে দেখেন, আমরা টেন্স কেন শিখবো? আমাদের সব সময় কিন্তু কেন, যেমন আপনি এখানে কুয়েতে রয়েছেন, আপনি কেন আছেন? আপনি আছেন পয়সা ইনকাম করছেন, আপনার দেশে পাঠাচ্ছেন, আপনার পরিবার ভালো থাকছে, আপনার সংসারের উন্নতি প্রত্যেকটা কিন্তু একটা, প্রত্যেকটা কার্যের একটা কারণ থাকে, কারণ বিনা কার্য হয় না। তো এখানে আমাদের প্রশ্ন হচ্ছে আমরা টেন্স কেন শিখবো? হোয়াই উইল উই লার্ন ইংলিশ, হোয়াই উইল উই লার্ন টেন্স? আমরা কেন টেন্স শিখবো, আমরা কেন ইংরেজি শিখবো? তো আমরা টেন্স শিখবো ইয়েস। এই কারণে, কারণ টেন্স শিখলে কিন্তু আমরা কথা বলতে পারবো। টেন্স শিখলে আমরা কি করতে পারি? আমরা কথা বলতে পারি। এই যে দেখেন, আমি বলেছিলাম যে আমি একটি চিঠি লিখবো, আপনি বলেছেন আই উইল রাইট এ লেটার। আই উইল রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখবো। এটাকে যদি বলা হয় আমি অফিসে যাব, আই উইল গো টু অফিস, মানে ওই স্ট্রাকচার দিয়ে, ফিউচার ইনডেফিনিটের স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের V1 ফর্ম, এই স্ট্রাকচার দিয়ে ফিউচার ইনডেফিনিটের পৃথিবীতে যত বাক্য আছে সব বলা যায়। আমি ভাত খাবো, আমি স্কুলে যাব, আমি মাছ ধরবো, তারা গান গাইবে, সে চিঠি লিখবে, সে একটা বাড়ি তৈরি করবে। হ্যাঁ, আমি আগামী বছর দেশে যাব, আপনি বলছেন যে আই উইল গো টু মাই কান্ট্রি ফর নেক্সট ইয়ার। তাহলে এই যে যে কথাগুলা, এগুলা কিন্তু আমরা একটা, এই যে 8 প্রকার টেন্সের 8টা বাক্য বললাম, এই 8টা বাক্য দিয়ে, অর্থাৎ 12 প্রকার টেন্সের এই 12টা বাক্য দিয়ে আমরা পৃথিবীতে যত কথা আছে এর অধিকাংশ কথা, তবে সব কথা কিন্তু বলা যায় না, সব কথা বলতে গেলে আমাদেরকে টেন্সের পাশাপাশি মডাল শিখতে হবে, সেমি মডাল শিখতে হবে, এগুলো আমাদের লাগবে। এই যে জায়গাটা দেখেন, আমি আপনাকে এটা একটু সময় লাগবে, তারপর এটা পড়তে হবে। একটা ভার্ব নিয়েছি আমি এখানে গো, এই গো ভার্ব দিয়ে 30টা বাক্য করতে হবে। এখন এই গো ভার্বের পরিবর্তে আপনি গোটা নিয়ে, না নিয়ে আপনি এটা নিতে পারেন, এখানে ডু নিতে পারেন, ইট নিতে পারেন, রাইট নিতে পারেন, স্পিক, টেক, সি, মেক, যত রকম ভার্ব আছে প্রত্যেকটা ভার্ব দিয়ে এইভাবে বাক্য করা যায়। তো এখানে একটা উদাহরণ বা সহজভাবে বোঝানোর জন্য গো দিয়ে আমি 30টা বাক্য করেছি, এই যে 30+ সেন্টেন্সেস উইথ ওয়ান ভার্ব। তো এখানে গো ভার্ব না দিয়ে আপনি অনেক রকমের ভার্ব দিয়ে বাক্যগুলো তৈরি করতে পারেন। হ্যাঁ, যেমন বলছে আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন? ভালো আছে, ভালো হ্যাঁ। আছেন? আচ্ছা, হ্যাঁ, আমি এইমাত্র ক্লাসটা শুরু করেছি। ধন্যবাদ, আপনি ক্লাসে জয়েন করেছেন। আপনার হাতে সময় আছে তো, এখন ক্লাস করতে পারবেন? জি, পার।
আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, আগামীকালও আমি ক্লাসটা নিব, তো ক্লাসটা করতে থাকেন। আমি 30+ সেন্টেন্সেস উইথ ওয়ান ভার্ব, অর্থাৎ একটা ভার্ব দিয়ে যে 30টা বাক্য তৈরি করা যায়, এই 30টা বাক্য কিভাবে আমরা করব সেই সহজ পদ্ধতিটা আমরা এখন দেখছি। যে একটা ভার্ব আমরা বেছে নিব। ইয়েস স্যার। আচ্ছা, একটু ওয়েট করেন। হ্যাঁ, তাহলে এখানে আমরা বলছি যে যে কোনো একটা ভার্ব আপনি নিতে পারবেন। যেমন এখানে ভার্ব ফর্ম রয়েছে অনেক। ভার্ব ফর্ম, এই যে গো মানে যাওয়া, ডু মানে করা, ইট মানে খাওয়া, রাইট মানে লেখা। তো এখানে আমি একটা সহজ ভার্ব নিয়েছি, 2 অক্ষরের একটা ভার্ব, গো। আমি স্কুলে ইয়েস যাই, আই গো টু স্কুল। আমি স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল। আমি কি স্কুলে যাই, ডু আই গো টু স্কুল। আমি কি স্কুলে যাই না, ডোন্ট আই গো টু স্কুল। ডোন্ট আই গো টু স্কুল। হ্যাঁ। আচ্ছা, তারপর বলছে যে সে স্কুলে যায়। যখন সে বলবো, এই হি বা সি বা কারো কোনো মানুষের নাম, এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, একজন। এই জন্য ভার্বের পরে এস বা ইএস দিতে হয়। হি গোস টু স্কুল। আমরা সবাই এটা জানি যে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একজন হয়, তাহলে ভার্বের পরে এস বা ইএস বসে। আর কোথাও কিন্তু বসে না। হ্যাঁ, দেখেন আমরা এখানে 3জন ইয়েস। ক্লাসে যুক্ত হয়েছি, সবাই কিন্তু ক্লাসটা খুব এনজয় করব। ক্লাসের ভিতরে কথা বলতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে টিচার, যেমন আমরা এতদিন ধরে স্টুডেন্ট লাইফ থেকে আমরা পড়তে পড়তে এই পর্যন্ত এসেছি, প্রত্যেকটা ক্লাসে দেখবেন, আপনি যখন ক্লাস ওয়ানে ছিলেন, একেবারে ছোট, একটু পিছনে ফিরে যান আপনার লাইফের, তো ক্লাস 1 2 তেও দেখবেন সেখানে ইংরেজি বই ছিল শুরুতেই আমাদের লাইফের। তো এত প্রথম থেকে ইংরেজি শিখেও আমরা ইংরেজি শিখতে পারিনি, বলতে পারি না, লিখতে পারি না সঠিকভাবে। কারণটা হচ্ছে কি, আমরা কখনো নিজেদের মুখ থেকে বলিনি। এই ইংরেজি ভাষাটা শেখা হচ্ছে জাস্ট একটা প্র্যাকটিক্যাল জিনিস। এইটা যেমন দেখবেন বাজারে আমের সিজনে আম কিনতে গেলে দোকানদার অনেক সময় আমটা কিন্তু কেটে আপনাকে এক ফালি দেয়, যে আপনি খেয়ে দেখুন আমটা মিষ্টি নাকি টক। তো এখানে কিন্তু আমাদেরকে খেয়ে দেখতে হবে, এখানে আমাদের নিজেদের টেস্ট করতে হবে। আমি শুধু বললে হবে না, আপনাদেরকেও মুখে এই সেন্টেন্স গুলো বলতে হবে। সুমাইয়া আপু, শুনতে পারছেন? প্লিজ ক্যান ইউ হেয়ার মি? হ্যাঁ। আচ্ছা, ওকে, আই ক্যান হেয়ার ইউ। হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখেন এই যে বাক্যগুলো বলছি যে এখানে, হ্যাঁ, যদি পাশে শব্দ হয় একটু মিউট রাখবেন, কথা বলার সময় আনমিউট করলে হবে, দ্যার ইজ নো প্রবলেম। আচ্ছা, তো এখানে আমি বলছি যে আমি স্কুলে যাই, এখানে 30টা বাক্য করেছি, 12টা হচ্ছে মডাল ভার্বের 12টা বাক্য, আর 18টা মডাল ভার্বের 18 রকমের বাক্য। এই 12 আর 18 মোট হচ্ছে 30। তো আমরা এখান থেকে একটু পড়বো। হ্যাঁ, এখান থেকে আমরা একটু পড়বো। ওকে স্যার। হ্যাঁ, মোমেনা আপা, কাইন্ডলি প্রথমে আপনি পড়া শুরু করবেন, তারপর বাকি 2জন আমরা পড়বো। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। দেখেন এই বাক্যটা কোন টেন্স, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। বাক্যটা পড়বেন আর একটা করে টেন্স আপনি বুঝবেন, যদি না বুঝতে পারেন আমি বুঝাই দিব। মোমেনা আপু, শুনতে পারছেন প্লিজ? হ্যাঁ। হ্যাঁ, বাক্যগুলো একটু পড়বেন কাইন্ডলি। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। স্কুলে যাই, হ্যাঁ। আই ডোন্ট গো টু স্কুল। আমি স্কুলে যাই না। হ্যাঁ। ডু আই গো টু স্কুল। আমি কি স্কুলে যাই? হ্যাঁ। ডোন্ট আই গো টু স্কুল। আমি কি স্কুলে যাই না? থ্যাংক ইউ। হি তার গো হ্যাঁ, টু। তারপরে পড়েন সে স্কুলে যায়। এই দেখেন সে এখানে থার্ড পার্সন, এই জন্য এখানে আর গো হবে না, এখানে কি হয়েছে, গোজ হয়েছে। এখানে বাক্যটা কি দিয়েছি, এই ভার্বের পরে তখন আমাকে এস বা ইএস দিতে হয়েছে, গোজ। গোজ। হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। তারপর পড়ুন, সে স্কুলে যায় না। হি গোস টু স্কুল। সে স্কুলে যায়। হি ডোন্ট ডোন্টস গো টু স্কুল। না, সে এটা বলবো আপা, স্কুলে যায়। এটা উচ্চারণ বলবো ডাজেন্ট। হ্যাঁ, এটা আমরা কি বলবো, ডাজেন্ট। হি ডাজেন্ট Doesn't গো টু স্কুল, সে স্কুলে যায় না। হি ডাজেন্ট গো টু স্কুল। হ্যাঁ, তারপর সে কি স্কুলে যায়? does he go to school? হ্যাঁ, সে কি স্কুলে ডাজ যায়? হি, এটা উচ্চারণ আমরা করবো ডাজ। Doesn't হ্যাঁ, ডাজ হি গো টু স্কুল। পরেরটা হবে কি, ডাজেন্ট হি গো টু স্কুল। হুম। does to school? সে কি স্কুলে যায় না? সে কি স্কুলে যায় না, I তাহলে কি হবে, ডাজেন্ট হি গো টু স্কুল। হ্যাঁ, আমি স্কুলে গিয়েছিলাম, আই। school. হ্যাঁ। স্কুলে গিয়েছিলাম। হ্যাঁ। Didn't go to school. আমি স্কুলে যাইনি। হ্যাঁ। Did I go to school? আমি কি স্কুলে গিয়েছিলাম? হ্যাঁ। Didn't I go to school? আমি কি স্কুলে যাইনি? থ্যাংক ইউ। দেখেন এই যে I বলছেন যে আমি কি স্কুলে যাইনি, ডিডেন্ট আই গো টু স্কুল, এখানে যদি আপনি বলেন আমি কি ভাত খাইনি,
তখন বাক্যটা কি হবে? ডিডেন্ট আই ইট রাইস, এই গো এর পরিবর্তে কি দিতে হবে বলেন? ইট। কি দিতে হবে? ইট। একটা স্ট্রাকচার, একটা বাক্য গঠন প্রণালী শিখে ওই ধরনের বাক্য দিয়ে আপনাকে হাজার হাজার শত শত বাক্য বলা শিখতে হবে তাৎক্ষণিকভাবে, আমার সামনেই বলবেন। এই যে বলছে যে আমি কি স্কুলে যাইনি, ডিডেন্ট আই গো টু স্কুল। আমি কি ভাত খাইনি, ডিডেন্ট আই ইট রাইস। আমি কি মাছ ধরিনি, ডিডেন্ট আই ক্যাচ ফিশ। তাহলে বলেন তো, মোমেনা আপা বলবেন আমি কি বাড়িটি তৈরি করিনি, তখন কি হবে? ডিডেন্ট আই মেক এ হাউস, ডিডেন্ট আই মেক এ হাউস। মেক হ্যাঁ, আমি কি ডিড ব্যবহার করলে তখন ভার্বের ভি অন ফর্ম হবে। আমি কি বাড়িটি তৈরি করিনি, ডিডেন্ট আই মেক এ হাউস, ডিডেন্ট আই মেক দ্য হাউস। হ্যাঁ। আচ্ছা মোমেন আপা আরো এইগুলো পড়বেন, এই ফিউচার টেন্সের এগুলা। আমি স্কুলে যাব, আই উইল। গো টু স্কুল, আমি স্কুলে যাব। আই ওয়ান্ট গো টু স্কুল, আমি স্কুলে যাব না। আই ওন্ট, উচ্চারণটা হবে ওন্ট। আই ওন্ট, উইল নট কে, উইল নট কে শর্ট ফর্মে এইটা লেখা হয়ে থাকে ওন্ট। হ্যাঁ, তারপর পড়ুন, আই ওন্ট গো টু স্কুল। উইল আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাব? হ্যাঁ। ওয়ান্ট আই গো টু স্কুল, আমি কি আজ স্কুলে যাব না। হ্যাঁ, এখানে আজ শব্দটা হবে না, যদি আজ দিতে হয় তাহলে এখানে টুডে দিতে হবে, ওন্ট আই গো টু স্কুল টুডে। হ্যাঁ। আচ্ছা, এবার তাজ ভাইয়া এখানে একটু পড়বেন, আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। ওকে স্যার। হ্যাঁ। আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। আই এম নট গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি না। এম আই গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যাচ্ছি। এম আই নট গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যাচ্ছি না। হ্যাঁ। আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম। হ্যাঁ, নেক্সট ডে, আমি স্কুলে যাচ্ছিলাম না। আই ওয়াজ নট গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম না। ওয়াজ আই গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যাচ্ছিলাম। হুম। ওয়াজেন্ট আই গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যাচ্ছিলাম না। হুম। আই উইল আই উইল বি গোয়িং টু স্কুল, আই উইল বি গোয়িং টু স্কুল, আমি স্কুলে যেতে থাকবো। আই ওয়ান্ট টু বি গোয়িং টু স্কুল, আই ওয়ান্ট বি গোয়িং টু স্কুল, আমি স্কুলে যেতে থাকবো না। উইল আই বি গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যেতে থাকবো না। ওয়ান্ট আই বি গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যেতে থাকবো না। হ্যাঁ, এইটা ভুল বলেছেন, যে উইল আই বি গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যেতে থাকবো। আর পরেরটাই হবে হচ্ছে না, হ্যাঁ নেগেটিভ হবে, ওন্ট আই বি গোয়িং টু স্কুল। হ্যাঁ, এবার নেক্সট এগুলো পড়ুন, আমি স্কুলে গিয়েছি। আই হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে গিয়েছি। আই হ্যাভ নট গন টু স্কুল, আমি স্কুলে যাইনি। হ্যাভ আই গন টু স্কুল, আমি কি স্কুলে গিয়েছি। হ্যাভেন্ট আই গন টু স্কুল, আমি কি স্কুলে যাইনি। হি হ্যাজ গন টু স্কুল, সে স্কুলে গিয়েছে। হি হ্যাজেন্ট গন টু স্কুল, সে স্কুলে যায়নি। হ্যাজ হি গন টু স্কুল, সে কি স্কুলে যায়নি। হ্যাজেন্ট হি গন টু স্কুল, সে কি স্কুলে যায়নি। আমি যদি বলি সে কি খাবারটি খায়নি, হ্যাজেন্ট হি হ্যাজেন্ট হি ইটেন। হ্যাঁ, হ্যাজেন্ট হি এখানে ইটেন হবে। হ্যাঁ, টেন। হ্যাজেন্ট হি ইটেন দ্য ফুড, সে কি খাবারটি খায়নি। হ্যাঁ, যদি বলা হয় সে কি চিঠিখানা লেখেনি, হ্যাজেন্ট হি রিটেন দ্য লেটার। হ্যাজেন্ট হি রিটেন দ্য লেটার, সে কি একটা বাড়ি তৈরি করেনি, হ্যাজেন্ট হি মেক এ হাউস, হ্যাজেন্ট হি মেক এ হাউস। সে কি কুয়েতে যায়নি, সে কি কুয়েত যায়নি, হ্যাজেন্ট হি হ্যাজেন্ট হি গন টু কুয়েত। কুয়েত। করিম কি আহ, করিম কি মোবাইলটি কেনেনি, করিম কি মোবাইলটি কিনেনি, হ্যাজেন্ট করিম হ্যাজেন্ট করিম বট দ্য মোবাইল, হ্যাজেন্ট করিম হ্যাজেন্ট করিম বট বট দ্য দ্য মোবাইল। মোবাইল, হ্যাজেন্ট করিম বট দ্য মোবাইল। তাহলে দেখেছেন, একটা বাক্য শিখে ওই বাক্য দিয়ে যদি আপনি অনেকগুলো বাক্য তৈরি করতে পারেন, একটা বিষয় মনে মনে একটু গভীরভাবে চিন্তা করে দেখেন তো। আমরা দেখেন আমাদের অনেক বয়স হয়েছে, 35 40, এখানে হয়তো আমি সবাইকে দেখিনি চোখে, আরো বেশিও হতে পারে। তো এত বছর পেরিয়ে গেছে আমরা কথা বলতে পারি না, কিন্তু আমরা ছোটবেলা থেকে ইংরেজির সঙ্গে ইংরেজি শিখতে শিখতে আমরা এখানে কেউ অনার্স পাস, কেউ এসএসসি এইচএসসি বা যাই হোক যে পর্যন্তই পড়ি না কেন, আমরা যথেষ্ট লেখাপড়া শিখেছি, তাই না? তো আমরা ইংরেজিতে কথা বলতে পারি না। এর একটা অন্যতম কারণ হচ্ছে আমরা এই প্র্যাকটিক্যাল জায়গা দেখেন, এই যে আমি কিন্তু হাতে কলমে আপনাদেরকে দিয়ে কথা বলাচ্ছি, আমি কিন্তু বলছি না, আমি শুধু নিয়মটা পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি, কথা কিন্তু বলছেন আপনি। তো এই জায়গাটা আমাদেরকে
একটু ফলো করতে হবে, এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে এখানে কয়েকটা বাক্য বলেছে, এই বাক্যগুলো দিয়ে এই ভার্ব চেঞ্জ করে আপনাকে করতে হবে। আগামী ক্লাসের হোমওয়ার্ক, ক্লাসের শুরুতেই এই হোমওয়ার্কটা দিবেন। আমার যদি মনে নাও থাকে, আপনারা মনে করে হোমওয়ার্কটা দিবেন। কিভাবে দিবেন? সেই স্কুলে গিয়েছে, এইখানে আমি গো এর পরিবর্তে আমি এখানে রাইট ভার্ব দিয়ে আপনাদেরকে লিখতে বা করে রাখার অনুরোধ করছি। কিভাবে? এগুলো যদি লেখার সময় না পান, আপনি মোবাইলে দেখবেন হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ড রয়েছে, এই বাক্যটা সে স্কুলে গিয়েছে এভাবে না লিখে আপনি বলবেন সে একটা চিঠি লিখেছে। হি হ্যাজ রিটেন এ লেটার। হি হ্যাজ রিটেন এ লেটার, সে একটা চিঠি লিখেছে। সে স্কুলে যায়নি, এই বাক্যটা আপনি কিভাবে সাজাবেন? সে একটা চিঠি লেখেনি। সে একটা চিঠি লেখেনি। হি হ্যাজেন্ট রিটেন আ লেটার। হি হ্যাজেন্ট রিটেন এ লেটার, সে একটা চিঠি লেখেনি। দেখেছেন? তাহলে কথা বলাটা কিন্তু খুবই সহজ। আমাদেরকে এখানে গো বা এই যে গন ব্যবহার না করে আমরা রিটেন ব্যবহার করতে পারি। অর্থাৎ এই ভার্ব ফর্মের ভিতরে যত ভার্ব এখানে দিয়েছি তত রকমের বাক্য তৈরি করা যায়। এই যে টিজ, টিজ দিয়ে করা যায়। হ্যাঁ, টিজ দিয়ে যদি বলা যায় আমি ইংরেজি শিখেছি, আই হ্যাভ, আমি ইংরেজি শিখিয়েছি, আই হ্যাভ টট ইংলিশ। সুইম দিয়ে করা যায়, সাঁতার কাটা। হ্যাঁ, বিভিন্ন ভাবে করা যায়। তো নেক্সট আমি এখানে সুমাইয়া আপু কি কথা বলতে পারবেন? একটু ক্লিয়ার যদি বলতে পারতেন এইগুলো পড়লে ভালো হতো। হ্যাঁ, একটু পড়বেন। এখানে সেই স্কুলে গিয়েছিল, হি হ্যাড। সে স্কুলে গিয়েছিল, হি হ্যাড গন টু স্কুল। সে স্কুলে গিয়েছিল, সে স্কুলে যায়নি, হি হ্যাড নট গন টু স্কুল। সে স্কুলে যায়নি, সে কি স্কুলে গিয়েছিল, হ্যাড হি গন টু স্কুল। সেই স্কুলে, হ্যাঁ, হ্যাঁ, তারপর সেই স্কুলে গিয়ে থাকবে। হ্যাঁ, পড়ুন। হুম, হ্যাঁ, সে কি স্কুলে গিয়ে থাকবে না? হুম, এখানে কি আছে? সে কি স্কুলে হ্যাঁ, গিয়ে থাকবে না? হ্যাঁ, হ্যাঁ, ডোন্ট হ্যাভ হ্যাঁ, গন টু স্কুল। হুম, সে কি স্কুলে গিয়ে থাকবে? উইল হি হ্যাভ গন টু স্কুল। হুম, সে কি স্কুলে গিয়ে থাকবে না? হুম, ওন্ট হি হ্যাভ গন টু স্কুল। হুম, যেতে পারি, আই ক্যান গো। আমি যেতে পারি, আমি যেতে পারি না, আই ক্যান্ট গো। হুম, আমি কি যেতে পারি? ক্যান আই গো। হুম। আমি কি যেতে পারি না? ক্যান্ট আই গো। হ্যাঁ, আমি কি যেতে পারি না? ক্যান্টাই গো। আমি কি যেতে পারি না? ক্যান্টাই গো। আমি যদি বলি আমি কি খেতে পারি না, তখন কি হবে? আই তুমি কি, তুমি কি খেতে পারো না? হ্যাঁ, সবাই বলবেন তুমি কি খেতে, ক্যান্ট ইউ ইট। হ্যাঁ, তারা কি শুনতে পারে না? ক্যান্ট দে হেয়ার। হ্যাঁ, হেয়ার অথবা লিচেন। হ্যাঁ, আচ্ছা, যদি বলা হয় তুমি কি অঙ্কটি করতে পারো না? না, ক্যান্ট ইউ হবে, ক্যান্ট ইউ হবে। কি হবে বলেন? ক্যান্ট ইউ। হ্যাঁ, ক্যান্ট ইউ ডু দা সাম। হ্যাঁ, তুমি কি ঢাকায় যেতে পারো না? তুমি কি ঢাকায় যেতে পারো না? হ্যাঁ, ঢাকার আগে দি হবে না, ক্যান্ট ইউ গো টু ঢাকা। তুমি কি ঢাকায় যেতে পারো না? তুমি কি ভাত রান্না করতে পারো না? ক্যান্ট ইউ কুক রাইস। ক্যান্ট ইউ কুক রাইস। দেখেছেন? তাহলে একটা রুল দিয়ে আপনি চিন্তা করে দেখেন যে আসলে আপনি কিন্তু কথা বলা শিখে যাচ্ছেন। তাহলে এই যে ক্যান দিয়ে বললেন যে আমি যেতে পারি, এখানে গো কে পরিবর্তন করে আপনি যদি 1000 ভার্ব জানেন, তো এই আই ক্যান গো, আই ক্যান ইট, যত ভার্ব, সেই 1000 ভার্ব এখানে বসাবেন, 1000 রকমের বাক্য তৈরি হয়ে যাবে। আই ক্যান রাইট, আই ক্যান প্লে। এখানে আপনি বড় করতে পারেন, আই ক্যান প্লে, আমি খেলতে পারি। আমি কি খেলতে পারি? আমি ফুটবল খেলতে পারি, আই ক্যান প্লে ফুটবল। আর তারপর হচ্ছে আমি ক্রিকেট খেলতে পারি, আই ক্যান প্লে ক্রিকেট। আমি স্কুলে যেতে পারি, আই ক্যান গো টু স্কুল। আমি ঢাকায় যেতে পারি, আই ক্যান গো টু ঢাকা। আমি ইংরেজিতে কথা বলতে পারি, আই ক্যান স্পিক ইন ইংলিশ। হ্যাঁ, তাহলে দেখেছেন এখানে আমরা এইভাবে তৈরি করব। হ্যাঁ, নেক্সটে সুমাইয়া আপু আরো পড়বেন, আমি যেতে পারতাম, আই কুড গো। হ্যাঁ, হ্যাঁ, হুম, হুম, যেতে পারতাম, কুড আই গো। হুম, কি যেতে পারতাম? আমি কি যেতে পারতাম না? কুডেন্ট আই গো। হুম, আজ কুডেন্ট আই আমি গো। স্কুলে যেতে পারি, হুম, যেতে পারি। হুম, হ্যাঁ, এখানে টুডে রয়েছে, আজ হবে। হ্যাঁ, আই, আই মে গো টু স্কুল টুডে। হ্যাঁ, তারপর হুম, হুম, তারপর নাও যেতে পারি, মে নট গো টু স্কুল টুডে। হুম, আমি কি আজ স্কুলে যেতে পারি? মে আই গো টু স্কুল টুডে। মে আই গো টু আমি কি স্কুল টুডে। হ্যাঁ, আচ্ছা, আমি কি আজ স্কুলে যেতে পারি না? হ্যাঁ, মে আচ্ছা, আই নট গো গো টু টু স্কুল স্কুল টুডে। টুডে। হ্যাঁ, আমি অবশ্যই স্কুলে যাব। ফার্স্ট গো টু স্কুল, আমি স্কুলে যাব।
আমি স্কুলে যাব না, এখানে অবশ্যই হবে না, আমি অবশ্যই স্কুলে যাব। হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই হবে, হ্যাঁ, শব্দটা বাদ পড়ে গিয়েছে। হুম। একসাথে কেউ হ্যাঁ, এই মাস্ট নট কে একত্রে বলবো মাসেন্ট, 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 হ্যাঁ। হুম। হ্যাঁ হ্যাঁ, এটা বাদ পড়েছে, তারপর হুম হুম হুম, না, এটা মাস্ট হবে, হ্যাঁ এখানে মাস অবশ্যই হ্যাঁ, এখানে ওই শব্দটা বাদ পড়ে গিয়েছে, হ্যাঁ। তারপর পড়ুন, আমি স্কুলে যাব। স্কুলে যাব, আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব। আমি স্কুলে যাব না, আই শ্যাল হুম, গো টু স্কুল। আমি কি স্কুলে যাব, শ্যাল আই গো টু স্কুল। আমি কি স্কুলে যাব না, শ্যাল আই গো টু স্কুল। হুম। তাহলে কি আমার হবে? স্কুলে হ্যাঁ, আমার স্কুলে যাওয়া উচিত, পড়ুন। আই শুড গো টু স্কুল, আমার স্কুলে যাওয়া উচিত, আমার স্কুলে যাওয়া উচিত না, আই শুডন্ট গো টু স্কুল। আমার কি স্কুলে যাওয়া উচিত, শুড আই গো টু স্কুল। আমার কি স্কুলে যাওয়া উচিত না, শুডন্ট আই গো টু স্কুল। থ্যাংক ইউ। আমার কি স্কুলে যাওয়া উচিত না, শুডেন্ট আই গো টু স্কুল, কি হবে? শুডেন্ট আই গো টু স্কুল। আচ্ছা, এরপর তাজ ভাই আবার পড়বেন, আমি স্কুলে যেতাম, দেখেন অতীতকালে যেতাম, আই উড। ওকে স্যার, আই উড গো টু স্কুল, আমি স্কুলে যেতাম। আই উডন্ট গো টু স্কুল, আমি স্কুলে যেতাম না। উড আই গো টু স্কুল, আমি কি স্কুলে যেতাম। উডন্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যেতাম না। তারপরে স্যার তার উডেন্ট আই গো টু স্কুল। আচ্ছা, এরপর দেখেন বলছে উড এর পরিবর্তে আমরা ইউজ টু টা ব্যবহার করে পরের বাক্যগুলো করতে পারবো। ইউজ টু মানে হচ্ছে অতীতকালে নিয়মিত অভ্যাস, তো এখানে নিড দিয়ে কয়েকটা করেছি। আমার স্কুলে যাওয়া দরকার, হ্যাঁ, কোনো কিছু দরকার বোঝালে নিড টু বসে। তাহলে বলেন, আমার স্কুলে যাওয়া দরকার, আই নিড টু। নিড টু গো টু স্কুল, আমার স্কুলে যাওয়া দরকার। আই নিডেন্ট গো টু স্কুল, আমার স্কুলে যাওয়া দরকার না। নিড আই গো টু স্কুল, আমার কি স্কুলে যাওয়া দরকার। নিডেন্ট আই গো টু স্কুল, আমার কি স্কুলে যাওয়া দরকার না। আমাকে স্কুলে যেতে হয়। এই আই এম টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে হয়। আই এম নট আই এম নট টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে হয় না। এম আই টু গো টু স্কুল, আমাকে কি স্কুলে যেতে হয়। এম আই এম আই নট, এম আই নট গো টু স্কুল, এম আই নট গো টু স্কুল, হ্যাঁ, এম আই নট গো টু স্কুল। আচ্ছা দেখেন, এইখানে এইগুলোকে বলা হয় হচ্ছে সেমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এম আই টু, হ্যাঁ বলেন কোনটা? এম আই টু, এই যে এটা, এম আই টু, এম আই গো টু স্কুল। হ্যাঁ, এখানে টু দিতে হবে, কেন দিতে হবে দেখেন, এই যে এই প্রথমটা দেখেন এম টু, এই জায়গাটা দেখেন এম টু দিয়েছিলাম, কেন দিয়েছিলাম? এই এম টু ইজ টু আর টু, এইটার অর্থ হচ্ছে সাবজেক্টকে স্বাভাবিকভাবে কোনো কিছু করতে হয়, সাবজেক্টকে স্বাভাবিকভাবে কোনো কিছু করতে হয়, এমন বোঝালে সেখানে এম টু ইজ টু আর টু বসে। যেমন আপনি বলছেন যে স্যার, আমি প্রবাসে থাকি, আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়, আমাকে প্রতিদিন আমার ছেলেকে স্কুলে এগিয়ে দিতে যেতে হয়, আমাকে প্রতিদিন ভাত রান্না করতে হয়। তারপর বলছেন যে রিনাকে প্রতিদিন গান গাইতে হয়, রবিকে প্রতিদিন গাড়ি চালাতে হয়। এই যে কথাগুলা, এগুলো হচ্ছে সেমি মডাল অক্সিলারি ভার্ব বলা হয়। এম টু ইজ টু আর টু, কি বলবো? এম টু ইজ টু আর টু, আমাকে স্কুলে যেতে হয়, আই এম টু গো টু স্কুল। আমাকে স্কুলে যেতে হয় না, আই এম নট টু গো টু স্কুল। আমাকে কি স্কুলে যেতে হয়, এম আই টু গো টু স্কুল। আমাকে কি স্কুলে যেতে হয় না, এম আই নট টু গো টু স্কুল। কি হবে? এম আই নট টু গো টু স্কুল, আমাকে কি স্কুলে যেতে হয় না। হ্যাঁ, এরপর দেখেন, তারপর বলছে তাকে, হ্যাঁ এখানে আবার পড়ুন, তাকে প্রতিদিন অফিসে যেতে হয়। এই দেখেন, এখানে আই এর পরে এম টু ছিল, এখানে হি অনুসারে হি এর পরে তো এম বসে না, তো হি এর পরে ইজ টু বসেছে, কি বসেছে? ইজ টু। তাহলে পড়েন, হি ইজ টু গো টু অফিস। ইজ ইজ টু গো টু অফিস এভরিডে, তাকে প্রতিদিন অফিসে যেতে হয়। হি ইজ নট টু গো টু অফিস এভরিডে, তাকে প্রতিদিন অফিসে যেতে হয় না। ইজ হি টু গো টু অফিস এভরিডে, তাকে কি প্রতিদিন অফিসে যেতে হয়। ইজ হি নট টু গো টু অফিস এভরিডে, তাকে কি প্রতিদিন অফিসে যেতে হয় না। ইজ হি নট টু, একটা বিষয় খেয়াল করবেন, দেখেন আমরা প্রোনাউন জানি, নাউনের পরিবর্তে যে শব্দগুলো বসে তাকে প্রোনাউন বলে, যার বাংলা অর্থ হচ্ছে সর্বনাম।
নাউন মানে হচ্ছে বিশেষ্য, আর প্রোনাউন মানে হচ্ছে সর্বনাম। নাউনের পরিবর্তে যা বসে তাকে প্রোনাউন বলে। দেখেন এই যে আই হচ্ছে এই বাক্যে, এই যে এই বাক্যটা দেখেন ইয়েলো কালার, আই অ্যাম। অ্যাম আই নট টু গো টু স্কুল? আমাকে কি স্কুলে যেতে হয় না? কি বললাম? অ্যাম আই নট টু গো টু স্কুল? আমাকে কি স্কুলে যেতে হয় না? অ্যাম আই নট, দেখেন আই এর পরে নট। এখানেও দেখেন এই যে ইজ হি নট, অর্থাৎ প্রোনাউনের পরে নটটা বসবে। আমরা অনেকে এটা বুঝতে পারি না যে স্যার নটটা কোথায় বসাবো, কিন্তু এই যে তো দেখে বলছি, হ্যাঁ, কিন্তু কিন্তু যখন পরে না যখন আমার দেখে বলবেন বলতে যায় তখন ভুল হয়ে যায়, কিন্তু হবে না। আপনি এটা বারবার এটা দেখেন খুব ভালো করে, একেবারে মনের চোখ দিয়ে দেখেন, একটা সময় আপনার আর ভুল হবে না। ইজি নট টু গো টু অফিস এভরিডে, কি বলছে? ইজি নট টু গো টু অফিস এভরিডে, তাকে কি প্রতিদিন অফিসে যেতে হয় না? এরপর দেখেন আমাকে প্রতিদিন অফিসে যেতে হতো। এইখানে যেমন বলেছেন অ্যাম টু, সাবজেক্ট যখন হি হয়েছে তখন ইজ টু। আবার যখন প্রতিদিন অফিসে যেতে হতো পাস্ট টেন্সে হলে কি হবে? অস টু। কি হবে? অস টু। হ্যাঁ, তাহলে ভাইয়া পড়েন এইগুলো। আই অস টু গো টু অফিস। আই ওয়াজ টু গো টু অফিস এভরিডে, আমাকে প্রতিদিন অফিসে যেতে হতো। আই ওয়াজ নট টু গো টু অফিস এভরিডে, আমাকে প্রতিদিন অফিসে যেতে হতো না। ওয়াজ আই টু গো টু অফিস এভরিডে, আমাকে কি প্রতিদিন অফিসে যেতে হয়। ওয়াজন্ট আই টু গো টু অফিস এভরিডে, আমাকে কি প্রতিদিন অফিসে যেতে হয় না। আমাকে কি আই প্রতিদিন, হ্যাভ টু হ্যাঁ, তারপর আই হ্যাভ টু গো টু অফিস। আই হ্যাভ টু গো টু অফিস এভরিডে টুডে, আমার আমার আজ অফিসে যেতে হবে। আই ডোন্ট হ্যাভ টু গো টু অফিস টুডে, আমার আজ অফিসে যেতে হবে না। ডু আই হ্যাভ টু গো টু দ্য অফিস এভরিডে, আমার কি আজ অফিসে যেতে, সব লেখাটা দেখা যাচ্ছে। আচ্ছা আমি একটু ছোট করে দেই, হ্যাঁ এটা একটু বড় হয়ে গিয়েছে। হ্যাঁ এবার দেখা যাচ্ছে। আমার কি আজ অফিসে যেতে হবে। ডোন্ট আই হ্যাভ টু গো টু দ্য অফিস এভরিডে, আমার কি আজ অফিসে যেতে হবে না। স্যার এখানে ভুল আছে না, হ্যাঁ এখানে এটা এই আপনি লেখাটা আবার একটু এটা মিসপ্রিন্ট প্রতিদিন হয়েছে, লেখা আছে। হ্যাঁ এখানে মিসপ্রিন্ট হয়েছে, হ্যাঁ পড়ুন। হি হ্যাজ হি হ্যাজ টু গো টু দ্য অফিস টুডে, তাকে আজ অফিসে যেতে হবে। হি ডাজেন্ট হ্যাভ টু গো টু দ্য অফিস এভরিডে, তাকে আজ অফিসে যেতে হবে না। ডাজ হি হ্যাভ টু গো টু দ্য অফিস এভরিডে, তাকে তাকে কি প্রতিদিন অফিসে যেতে হবে না। থ্যাংক ইউ। দেখেন এই শীটটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এখানে আমি এখন আর সময় নষ্ট করব না, এখানে বোঝানোর মতো কিছু নাই, আপনারা পড়বেন। তবে এখান থেকে হোমওয়ার্কটা থাকবে কি, সুমাইয়া আপু, মোমেন আপু ভালো করে খেয়াল করবেন। এখানে যেমন প্রত্যেকটা জায়গায় দেখেন গো ব্যবহার করেছি, এই গোটাকে ব্যবহার না করে আপনারা অন্য কোনো ভার্ব ব্যবহার করতে পারেন। যেমন এখানে রয়েছে দেখেন ড্রাইভ, এই ড্রাইভ দিয়ে আপনি 30টা বাক্য তৈরি করতে পারেন। কিভাবে তৈরি করবেন? একেবারে প্রথম বাক্যটা দেখেন, এখানে বলেছিলাম যে আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। এখানে বলতে পারেন আমি গাড়ি চালাই, আই ড্রাইভ এ কার। আই ড্রাইভ এ কার, আমি একটি গাড়ি চালাই। আমি একটি গাড়ি চালাই না, আই ডোন্ট ড্রাইভ আ কার। আই ডোন্ট ড্রাইভ আ কার, আমি একটা গাড়ি চালাই না। আমি কি একটা গাড়ি চালাই? ডু আই ড্রাইভ আ কার? ডু আই ড্রাইভ আ কার, আমি কি একটি গাড়ি চালাই? আমি কি একটি গাড়ি চালাই না। ডোন্ট আই ড্রাইভ আ কার, কি হবে? ডোন্ট আই ড্রাইভ আ কার, আমি কি একটা গাড়ি চালাই না। তাহলে এইখান থেকে আপনারা একটু হোমওয়ার্ক হিসাবে নিবেন, কারণ দেখেন ক্লাস করলে একটা পড়া নিতে হয়, কারণ প্রেসারের ভিতরে না থাকলে কখনো কিন্তু মানুষ, দেখবেন আপনি ব্যাংক থেকে লোন নিবেন, আপনার গায়ে কিন্তু একটা জ্বালা থাকবে যে আমাকে লোনটা শোধ করতেই হবে, কি এমনটি হয় না? তো আমাদের কিন্তু প্রতিদিন প্রতিদিন কিন্তু পড়া নিতে হবে। হ্যাঁ, এই একটা পড়া থাকবে। আর আপনারা, হ্যাঁ পড়া না দিলে হয় না। এই একটা পড়া দিচ্ছি, এখান থেকে আপনারা বিভিন্ন ভার্ব ব্যবহার করে বাক্য করবেন, শুধু গো ব্যবহার করবেন না। আর এইগুলা কাইন্ডলি একটু মুখস্থ করবেন, যেমন গো, ওয়েন্ট, গন। হ্যাঁ মোমেনা আপু এগুলো একটু পড়তে পারবেন কাইন্ডলি? গো, ওয়েন্ট, গন। গো মানে হচ্ছে যাওয়া, ডু, ডিড, ডান। ডু মানে হচ্ছে করা। দেখেন গতকাল রাতে মোমেন আপু ক্লাসে জয়েন করেছিল, কিন্তু ওখানে ক্লাসে অনেক স্টুডেন্ট ছিল, এই জন্য কথা বলতে পারছিলেন না। এখন কিন্তু কথা বলতে হবে। আপা শুনতে পারছেন? হুম, এই ভার্ব গুলো একটু পড়তে হবে। হ্যাঁ এগুলো পড়বেন, এখানে ভুল করবেন আমি শুধরে দিব, আমি বলে দিব। মনে রাখবেন যে শিখতে গেলে ভুল হবে। এখানে আমরা যদি আমরা পারতাম সবকিছু, তাহলে কিন্তু আপনারা শিখতে আসতেন না। তো এখানে লজ্জা করা যাবে না। হ্যাঁ ভুল উচ্চারণ হলে আমি সঠিক বলে দিব। তো এগুলো পড়েন, গো, ওয়েন্ট, গন। Go, go, one, গন, হ্যাঁ। it, done, ডান, done. হ্যাঁ এটা ডান Eat, বলবো। হ্যাঁ ate, ইট, done. এট, ইটেন।
হ্যাঁ, read, রাইট, রাইট, রোট, রিটেন। written, হ্যাঁ, spoken, স্পোকেন। হ্যাঁ, স্পিক, স্পোক, স্পোকেন। হ্যাঁ, তারপর taken, টেকেন। হ্যাঁ, see, say, seen, সিন। হ্যাঁ, এটা বলবো সি, স, সিন, সি, স, সিন। হ্যাঁ, তারপর বলুন মেক। হ্যাঁ, মেক, মেড, হ্যাভ, হ্যাড, হ্যাড, ড্রিঙ্ক, ড্রাঙ্ক, ড্রাঙ্ক। drank, এখন আমি দেখেন এইখান থেকে এই এখানে শব্দ, উচ্চারণটা একই রকম হবে। না এখানে একই হবে না, আমি একটু বলে দেই। প্রথমটা হবে ড্রিঙ্ক, ড্রিঙ্ক। হ্যাঁ, যেমন একটা বাক্য বলি, আই ড্রিঙ্ক টি এভরিডে, আমি প্রতিদিন চা পান করি, ড্রিঙ্ক। আর এটা হবে ডি আর এ এন কে, ড্রাঙ্ক। এ আছে ড্রাঙ্ক, হ্যাঁ, মানে ড্রিঙ্ক, ডি আর এ এন কে, এর জন্য ড্রিঙ্ক। আর এটা হবে ড্রাঙ্ক, ডি আর ইউ এন কে, ডয়রপলা আকার অনুস্বর ক, ড্রাঙ্ক। আর এটা হবে ড্রিঙ্ক, ভি টুটা হবে ড্রিঙ্ক। হ্যাঁ, যেমন সে দুধ পান করেছিল, সে দুধ পান করেছিল, হি ড্রিঙ্ক মিল্ক, হি ড্রিঙ্ক মিল্ক। হ্যাঁ, ড্রিঙ্ক আর এটা ড্রাঙ্ক। হ্যাঁ, সামান্য একটু পার্থক্য, এটা বলতে বলতে শিখে যাবেন। হ্যাঁ, তো এখান থেকে প্রত্যেকদিন 10টা করে মুখস্থ করবেন, তার বেশিও করতে পারবেন, কারণ দেখবেন বেশিরভাগ ওয়ার্ড বা ভার্ব গুলো, হ্যাঁ, এটা আপনি চাইলে, যারা একটু পারেন, চাইলে একদিনেও পড়ে ফেলতে পারবেন। এখানে 100-র মতো ভার্ব দিয়েছি, 100 ভার্ব পড়তে আপনার মাত্র 5 মিনিট সময় লাগবে, রিডিং পড়ে যাবেন। এর ভিতরে যেটা একটু অজানা আসবে সেটা বেশি করে পড়বেন। স্পোকেন রুলের ভিতরে আমি আরো কয়েকটা রুল একটু দেখাতে চাই। হ্যাঁ, যদি কেউ পাশে কথা বলে থাকেন প্লিজ একটু মিউট করে রাখবেন। আচ্ছা, তো এখানে যে কথাটা আমি বলছিলাম, কথাটা হচ্ছে যে আমাদের এই বাক্যগুলো তৈরি করতে গেলে আমাদের সব সময় কয়েকটা রুল দেখতে হবে। দেখেন এখানে কয়েকটা রুল দেখাই, আমরা কয়েকটা অ্যাডভার্ব শিখবো। হ্যাঁ, সেই অ্যাডভার্ব গুলা কেমন হয় একটু খেয়াল করবেন, অ্যাডভার্ব না জানলে আমরা কথা বলতে পারবো না। আমাদের প্রত্যেকটা পার্টস অফ স্পিচ, আমি এখনো শুরু করিনি, এটা শুরু করব, নাউন থেকে আমি শুরু করব। তো এইখানে যে আমাদের ইয়েটা লাগবে, হেয়ার। হেয়ার মানে হচ্ছে এখানে, আমরা এটা সবাই জানি। দেয়ার মানে সেখানে, দেয়ার মানে কি হবে সেখানে। কিন্তু আমি যদি বলি এদিকে, তখন কি হবে হিদার। দেখেন হিদার, আমরা অনেকে এটা জানি না। হ্যাঁ, ওদিকে এটা কি হবে দিদার, দিদার। হ্যাঁ, হিদার, দিদার। এখান থেকে হেন্স, এখান থেকে হেন্স। হ্যাঁ, আমি যদি বলি তুমি এখান থেকেই মোবাইলটা নিয়েছো, তুমি এখান থেকেই মোবাইলটা নিয়েছো, কি হবে ইউ হ্যাভ টেকেন দ্য মোবাইল, ইউ হ্যাভ টেকেন দ্য মোবাইল হেন্স, ফ্রম হেন্স, এখান থেকে, ফ্রম হেন্স, এখান থেকে। দেখেন আরেকটা রয়েছে দেন্স, দেন্স মানে সেখান থেকে। এগুলো ক্লাস শেষে আমি দিয়ে দিব, এগুলো একটু পড়বেন। উইদিন, উইদিন মানে ভেতরে, উইদিন মানে ভিতরে। আমি এখানে সুমাইয়া আপুকে বললাম যে আপনি কবে দেশে আসবেন, বললো যে স্যার আমি 1 মাসের ভিতরে দেশে আসবো, আই উইল কাম টু দা কান্ট্রি উইদিন 1 মান্থ। কি হবে উইদিন 1 মান্থ, হ্যাঁ, 1 মাসের ভিতরে। তাহলে এটা হচ্ছে হেন্স, দেন্স, হিদার, দিদার, এগুলোর একটা ব্যবহার। এরপরে দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর কিছু রুল দিয়েছে, যে রুলগুলো না জানলে আমরা কথা বলতে পারি না। এই যে দেখেন, আপনি কাউকে বলছেন, আপনাকে আমি বললাম যে আপনাকে কি আমি হেল্প করব, আপনি বলছেন না স্যার হেল্প করার দরকার নেই। হ্যাঁ, তারপর তার সাথে দেখা করার দরকার নেই, তারপর বুদ্ধিমান হওয়ার দরকার নেই, এগুলো কিভাবে হবে? এই যে নো নিড টু খাম, আসার দরকার নেই, নো নিড টু খাম, আসার দরকার নেই। হ্যাঁ, ছাতা কেনার দরকার নেই, নো নিড টু বাই অ্যান আমব্রেলা। হ্যাঁ, তার সাথে দেখা করার দরকার নেই, নো নিড টু মিট হার। হ্যাঁ, দেখেছেন এগুলো কিন্তু ভেবে দেখেন আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন পড়ে। মনে করেন আপনার ছেলে দেশের থেকে মোবাইল করলো যে আমি একটা মোটর বাইক কিনবো, আপনি বলছেন যে না এখন মোটর বাইক কেনার দরকার নেই। এখন মোটর বাইক কেনার দরকার নেই। হ্যাঁ, তাহলে এটা কি হবে? এটা বলতে হবে দেয়ার্স বা নো নিড টু বাই আ মোটর বাইক। হ্যাঁ, তাকে দেখার দরকার নেই, নো নিড টু, নো নিড টু সি হিম। আচ্ছা, নো নিড টু বি ক্লেভার, বুদ্ধিমান হওয়ার দরকার নেই। যদি বলা হয় ইংরেজি শেখার দরকার নেই, নো নিড টু লার্ন ইংলিশ। হ্যাঁ, আচ্ছা যদি বলা হয় এখন বাহিরে যাওয়ার দরকার নেই, নো নিড টু গো আউটসাইড নাও, নো নিড টু গো আউটসাইড নাও। তাহলে এটা হচ্ছে নো নিডের একটা রুল। এরপর দেখেন আচ্ছা, লেট দিয়ে যদি কখনো কোনো বাক্য আমরা করতে চাই, লেট দিয়ে, যেমন আমি তোমাকে যেতে দিব, কাউকে কোনো কাজে অনুমতি দেওয়ার ক্ষেত্রে লেট ব্যবহার করা হয়, আই উইল লেট ইউ গো। কি হবে বলেন? আই উইল লেট ইউ গো। তাহলে এই লেট দিয়ে আরো বলেন আমি তোমাকে যেতে দিব না, আই উইল নট লেট ইউ গো।
আমি তোমাকে আমার মোবাইল ব্যবহার করতে দিব, কি হবে? আই উইল লেট ইউ, লেট ইউ। হ্যাঁ, এগুলো দেখে দেখে একটু পড়েন তো, দেখা যাচ্ছে নিশ্চয়ই, আই পড়েন। হ্যাঁ, হ্যাঁ, আই উইল লেট ইউ গো, হ্যাঁ, আমি তোমাকে যেতে দেব না। হ্যাঁ, আই উইল নট লেট ইউ গো, আমি তোমাকে যেতে দেব না। আই উইল লেট ইউজ ইউজ মাই মোবাইল, হ্যাঁ, আমি তোমাকে আমার মোবাইল ব্যবহার করতে দেব। হ্যাঁ, ইউ উইল লেট মি ডু ইট, হুম, তুমি আমাকে এটা করতে দিবে। হুম, ইউ উইল নট লেট মি ডু ইট, তুমি আমাকে এটা করতে দিবে না। হুম, হি উইল লেট ইউ বাই এ হেডফোন, হুম, সে তোমাকে একটি হেডফোন কিনতে দেবে। হুম। দে উইল লেট মি বি বি উইথ উইথ দেম, হ্যাঁ। দেম, এটার অর্থ কি হয়? দে উইল লেট মি বি উইথ দেম। হ্যাঁ, এটার অর্থ তারা আমাকে তাদের সাথে থাকতে দিবে, তারা আমাকে তাদের সাথে থাকতে দিবে। দেখেন এরপরে আমরা বিহাইন্ড দিয়ে একটা শব্দ করব, BEHIND, এটা দিয়ে সেন্টেন্স করব। বিহাইন্ড দা ওয়াল, দেওয়ালের পিছনে, হ্যাঁ, খারাপ হওয়ার পিছনে। বিহাইন্ড বিং ব্যাড, বিং মানে হচ্ছে হওয়া, বি মানে হওয়া, ওটাকে প্রেজেন্ট পার্টিসিপল করা হয়েছে। বিহাইন্ড, বিহাইন্ড বিং ব্যাড, খারাপ হওয়ার পিছনে। আমার সফল হওয়ার পিছনে, বিহাইন্ড মাই বিং সাকসিড, সাকসিড উচ্চারণটা কি হবে? সাকসিড। দৃশ্যপটের পিছনে, বিহাইন্ড দ্য সিন, বিহাইন্ড দ্য সিন, আমার সম্মতি হওয়ার পিছনে। হুম। হ্যাঁ, এটা পার্টস অফ স্পিচ হয়ে গেল। সফল হওয়া, তাহলে সাকসেস মানে সফলতা, আর সাকসিড মানে সফল। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাজেক্টিভ হয়ে গেল। এটা কি হলো? অ্যাজেক্টিভ। আমি যখন পার্টস অফ স্পিচ দেখাবো, প্রত্যেকদিন 2টা করে, 4 দিনে পার্টস অফ স্পিচ শেষ করব। তো যাই হোক, এটা হচ্ছে বিং দিয়ে এখানে বাক্য তৈরি করেছে, বিহাইন্ড, বিহাইন্ড। হ্যাঁ, এরপর দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর রুল দিয়েছে। লেটস, বলছে আসুন কথা বলি, লেটস টক, কি হবে? আসুন কথা বলি, লেটস টক। আপনার বাসায় আত্মীয় মেহমান এসেছে, আপনি বলছেন যে আসুন একসঙ্গে দুপুরের খাবার খেতে বসি। লেটস হ্যাভ দ্য মিল অর হ্যাভ দ্য ডিনার টুগেদার, একসাথে আসুন আমরা দুপুরের খাবার খাই। চলুন শুরু করি, লেটস বিগিন অর লেটস স্টার্ট। তারপরে পড়ুন এগুলো। আসুন কথা বলি, এখান থেকে লেটস টক। লেটস টক, আসুন কথা বলি। লেটস বিগিন অর স্টার্ট, চলুন শুরু করি। লেটস গেট স্টার্টেড, চলো চলো শুরু করি। লেটস টেক রেস্ট, রেস্ট। চলো বিশ্রাম নেওয়া যাক। লেটস টেক এ ব্রেক, চলো একটা বিরতি নিই। লেটস ডিসকাস অ্যাবাউট বুক, হ্যাঁ, চলো বই বই সম্বন্ধে সম্পর্কে, বইটার আলোচনা সম্পর্কে করি। আলোচনা করি। ডিসকাস মানে হচ্ছে আলোচনা করা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে দেখেন অনেক রুল, আমি এগুলো পড়িয়ে সব পারবো না, এগুলো দিয়ে দিব, এখান থেকে আপনারা একটু পড়বেন। হ্যাঁ, এই যে দেখেন, আপনি কাউকে বলছেন যে তোমাকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত, আপনার টাকা অপচয় করার জন্য আমি দুঃখিত, আপনাকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত, ভুল করার জন্য দুঃখিত। দেখেন এই কথাগুলো না দৈনন্দিন জীবনে বলার প্রয়োজন পড়ে, কিন্তু এগুলো আপনি শুধু ওই গ্রামেটিক্যাল রুল শিখে কখনো বলতে পারবেন না। এই জন্য এই স্পিকিং এর ছোট ছোট শর্ট চার্ট, শর্ট নোট, এইগুলো মুখস্থ করতেই হবে আপনাকে। তোমাকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত, আই এম সরি টু ডিস্টার্ব ইউ, আই এম সরি টু ডিস্টার্ব ইউ। হ্যাঁ, আপনার টাকা অপচয় করার জন্য আমি দুঃখিত, আই এম সরি টু ওয়েস্ট ইউর মানি, ওয়েস্ট মানে অপচয় করা। আপনাকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত, আই এম সরি টু বোদার ইউ, বোদার মানে হচ্ছে বিরক্ত করা। আচ্ছা, তো এখানে আমরা এই রুলগুলোর পাশাপাশি আরো একটা নতুন ব্যবহার দেখবো ইংলিশে কথা বলতে গেলে, আমাদের যেটা খুবই প্রয়োজন হয়। বাংলা বাক্যে যদি কখনো এমনটি থাকে যে আছে নাই, ছিল ছিল না, সেক্ষেত্রে আমাদেরকে দেয়ার ব্যবহার করতে হয়। কোথাও কোনো জিনিস আছে বা নাই বা ছিল বা ছিল না, এমন ক্ষেত্রে আমাদেরকে দেয়ারের ব্যবহার করতে হয়। কিসের ব্যবহার করতে হবে বলেন? দেয়ার, THERE। এটা আমি আপনাদের একটু ছোট্ট করে দেখাতে চাই। ইউজ অফ দেয়ার। আচ্ছা, জাস্ট ওয়েট, এখানেই রয়েছে। communication, এই যে ইউজ অফ দেয়ার, দেখেন এটা খুব ইম্পর্টেন্ট একটা রুল। আমরা অনেক সময় বাক্যগুলো বলতে চাই কিন্তু বলতে পারি না। এই যে বলছে কি, দেখেন ঘরের দরজায় একটি কুকুর শুয়ে আছে বা কুকুর আছে, টেবিলের উপর একটি বই আছে, ছাদে একটি মেয়ে আছে, মাঠে 3টি গরু আছে, আকাশে অনেক তারা আছে, বাজারে 4জন মানুষ আছে। হ্যাঁ, তারপর বলছে কি যে আমাদের গ্রামে একটি মসজিদ আছে, আমাদের গ্রামে অনেকগুলা মসজিদ আছে। হ্যাঁ, আচ্ছা সুমাইয়া আপু একটু বলেন তো, আমাদের গ্রামে একটি মসজিদ আছে, এটা কি হবে? আমাদের গ্রামে একটি মসজিদ আছে, দেয়ার দিয়ে করতে হবে। এই বাক্যগুলো কি দিয়ে করতে হবে বলেন? দেয়ার। হ্যাঁ,
এই যে দেখেন এখানে আপনি কোনো সাবজেক্ট খুঁজে পাবেন না। অনেকে বলে ফেলবেন যে স্যার মসজিদ, হ্যাঁ যেখানে সাবজেক্ট নেই সেখানে আমরা দেয়ার দিয়ে করব। অনেকে বলে ফেলে কি স্যার দেয়ারটা মসজিদ এখানে সাবজেক্ট না, মসজিদ কখনো সাবজেক্ট হতে পারে না। কেন পারে না? সাবজেক্টের সংজ্ঞাটা কি আমরা প্রথমেই দেখে এটা পড়েছিলাম যে সাবজেক্ট মানে হচ্ছে কর্তা। সাবজেক্ট মানে কি হবে বলেন? কর্তা। অর্থাৎ বাক্যে যে কাজটি সম্পাদন করে সেই হচ্ছে সাবজেক্ট। যেমন আমি এখানে আপনাদেরকে ইংরেজি শেখাচ্ছি, প্রসেন স্যারের মাধ্যমে ইংরেজি শেখানো হচ্ছে, তাহলে এখানে প্রসেন স্যার হচ্ছে সাবজেক্ট। সুমন ভাত খায়, করিম স্কুলে যায়। এখানে স্কুলে যাওয়া কাজ, ভাত খাওয়া কাজ কার দ্বারা হচ্ছে? সুমনের দ্বারা। করিম, করিম স্কুলে যায়। এখানে মসজিদ কি কোনো কাজ করে? আমাদের গ্রামে একটি মসজিদ আছে, মসজিদ তো কোনো কাজ করছে না। তাহলে এখানে এটা হবে হচ্ছে মসজিদ কিন্তু সাবজেক্ট না। আর যেখানে সাবজেক্ট খুঁজে পাওয়া যাবে না, মনে রাখবেন, যেখানে সাবজেক্ট খুঁজে পাওয়া যাবে না সেখানে আপনাকে দেয়ারের ব্যবহার করতে হবে। সবাই একটু ভালো করে শুনবেন। মোমেনা আপা শুনতে পারছেন? প্লিজ কথা বলতে হবে, হ্যাঁ। দেখেন আমি যেভাবে বুঝাচ্ছি আপনাদের আশা করি বুঝতে সহজ হবে, হ্যাঁ। প্রত্যেকটা কথা আমি কিন্তু একেবারে প্রাইমারি লেভেলের স্টুডেন্টদেরকে যেভাবে বুঝাই সেভাবে আমি বুঝিয়ে থাকি। তো অবশ্যই এখানে পারবেন আপনারা। বলছে যেখানে সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না বা সাবজেক্ট খুঁজে পেতে আমাদের কষ্ট হয় সেখানে আমাদেরকে দেয়ারের ব্যবহার করতে হবে। কিসের ব্যবহার করতে হবে? দেয়ার। দেয়ার মানে হচ্ছে সেখানে। অর্থাৎ মনে রাখবেন কোন বাংলা বাক্যে, কোন বাংলা বাক্যের শেষে, বাক্যের ক্রিয়ার শেষে যদি আছে, নাই, ছিল, ছিল না এমনটি থাকে তাহলে সেখানে দেয়ারের ব্যবহার করতে হয়। আছে, নাই, ছিল, ছিল না এমনটি থাকলে সেখানে দেয়ারের ব্যবহার করতে হয়। যেমন দেখেন ঘরের দরজায় একটি কুকুর আছে, এখানে ক্রিয়ার শেষে কি রয়েছে? আছে। টেবিলের উপর একটি বই আছে, যদি বলা হয় টেবিলের উপর একটি বই নেই, টেবিলের উপর একটি বই নেই, তখন কি করতে হবে? দেয়ার ইজ নট এ বুক, দেয়ার ইজ নট এ বুক, অথবা দেয়ার ইজ নো বুক অন দ্য টেবিল। টেবিলের উপর কোনো বই নেই, টেবিলের উপর কোনো বই নেই। বিষয়টা মনে রাখবেন। তাহলে এই বাক্যগুলো একটু পড়েন তো, এগুলো তাজ ভাই একটু পড়বেন। ঘরের দরজায় একটি কুকুর আছে, হ্যাঁ যে কেউ একটু পড়বেন কাইন্ডলি। হ্যাঁ পড়ুন, আপা পড়ুন। হ্যাঁ। at the door of হ্যাঁ। the হাউস। হুম। there is a book on the table. হ্যাঁ। ছাদে একটি মেয়ে আছে, there is a girl on the roof. হ্যাঁ। মাঠে তিনটি গরু আছে, there are three cows in the field. দেয়ার আর থ্রি কাউজ ইন দা ফিল্ড। তাহলে এই বাক্যগুলো কিভাবে করবেন? আমি যদি বলি টেবিলের উপর একটি কলম আছে তাহলে কি হবে বলেন আপা? দেয়ার ইজ এ পেন অন দা টেবিল। যদি বলা হয় আমাদের গ্রামে দুইটা নদী আছে, এখানে আমাদের কি সাবজেক্ট হবে নাকি? না ওই যে আমাদের গ্রামে দুইটা নদী আছে, এখানে আমি সাবজেক্ট খুঁজে পাচ্ছেন না বা পাবেন না, হ্যাঁ? নদী এখানে সাবজেক্ট না, আমাদের গ্রামও এখানে সাবজেক্ট নয়। তাহলে এখানে আমাকে দেয়ার আনতে হবে। দেয়ার আর, যেহেতু দুইটা নদী বলেছি প্লুরাল, তাহলে বলতে হবে দেয়ার আর টু রিভার্স ইন আওয়ার ভিলেজ। দেয়ার আর টু রিভার্স ইন আওয়ার ভিলেজ। যদি বলি খুলনায় একটি বিশ্ববিদ্যালয় আছে, খুলনায় একটি বিশ্ববিদ্যালয় আছে, কি হবে? হ্যাঁ, দেয়ার ইজ এ ইউনিভার্সিটি ইন খুলনা। থ্যাংক ইউ। খুলনায় একটি বিশ্ববিদ্যালয় আছে। যদি বলি খুলনায় অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে তখন হবে দেয়ার আর, দেয়ার আর মেনি ইউনিভার্সিটিস ইন খুলনা। দেয়ার আর মেনি ইউনিভার্সিটিস, ওই যে বলেছি অনেকগুলো বিশ্ববিদ্যালয়, এই জন্য হবে দেয়ার আর মেনি ইউনিভার্সিটিস ইন খুলনা। খুলনায় অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে। যদি বলি, যদি বলা হয় খুলনায় একটা বিশ্ববিদ্যালয় ছিল, There was. থ্যাংক ইউ, দেয়ার ওয়াজ এ ইউনিভার্সিটি ইন খুলনা। দেয়ার ওয়াজ এ ইউনিভার্সিটি ইন খুলনা। খুলনায় একটি বিশ্ববিদ্যালয় ছিল। যদি বলা হয় খুলনায় অনেকগুলো বিশ্ববিদ্যালয় ছিল, There were হুম, দেয়ার ওয়ার, city. There are many. এখানে তো আর ওয়াইএস হবে না। There are many university in খুলনা. দেয়ার ওয়ার মেনি ইউনিভার্সিটিস ইন খুলনা। খুলনায় অনেকগুলো বিশ্ব, হ্যাঁ হ্যাঁ, দেয়ার ওয়ার মেনি ইউনিভার্সিটিস মানে অনেকগুলো বিশ্ববিদ্যালয়, এই জন্য এখানে দেয়ার হবে। হ্যাঁ, দেয়ার ওয়ার মেনি ইউনিভার্সিটিস ইন খুলনা।
তাহলে যেখানে সাবজেক্ট খুঁজে পাওয়া যাচ্ছে না, বা বাংলা ক্রিয়ার শেষে আছে, নাই, ছিল, ছিল না, এমনটি থাকলে আমরা সেখানে দেয়ারের ব্যবহার করব। আমরা কিসের ব্যবহার করব? দেয়ারের ব্যবহার করব। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখেন মাঠে 3টি গরু আছে, বাজারে 4জন মানুষ আছে। তাহলে বাজারে 4জন মানুষ আছে, এখানে মানুষও সাবজেক্ট না, বাজারেও সাবজেক্ট না। যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি কেন সাবজেক্ট না, কারণ এরা কোনো কাজ করছে না, এই জন্য এরা সাবজেক্ট না। সাবজেক্ট হতে গেলে কাজ করা লাগবে। হ্যাঁ, এরপর দেখেন আমরা অনেক সময় বলি যে, মনে করেন আমি আপনার বাসা থেকে চলে আসতেছি, তো আমি বললাম যে আপা এই যে আপনার চাবিটা, হেয়ার ইজ দা কি, হেয়ার ইজ দা কি। হ্যাঁ, এই দিকে রাস্তাটা। আমি এখানে মনে করেন দুবাইতে গিয়েছি আপনার বাসায় বেড়াতে, আমি রাস্তা চিনতেছি না, কাউকে বললাম যে এই ঠিকানা, এই রাস্তাটা কোথায়, কেউ আমাকে বলল হেয়ার ইজ দা রোড, এই দিকে রাস্তাটা, হেয়ার ইজ দা রোড। হেয়ার বা দেয়ার বি। আচ্ছা, এটা দেখবো যে এখানে বাক্যগুলো দেখবো। আচ্ছা, এটা না, এই শীটটা এখান থেকে দেখাই। জাস্ট দেয়ার এর ব্যবহার, দেয়ার, TAC। আচ্ছা, এখানে দেখবেন যে সেই বাক্যগুলো এখানে আরো সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। বলছে এখানে অনেক কথা বলার আছে। আপনি কোনো একটা, কেউ আপনাকে কথা বলছেন, আপনি তাকে থামিয়ে বললেন যে এখানে অনেক কথা বলা আছে, দেয়ার ইজ, এখানে অনেক কথা বলার আছে, দেয়ার ইজ মোর টক টু ইয়েট টু বি টোল্ড। হ্যাঁ, অপচয় করার মতো কোনো সময় নেই। দেয়ার ইজ নো টাইম টু বি লস্ট, পাওয়ার মতো তেমন কোনো কিছু ছিল না। দেয়ার ওয়াজ নাথিং টু বি হ্যাড। তাহলে এখানে এই বাক্যগুলো আমরা দেয়ার ইন্ট্রোডাক্টরি ইট দিয়েও আমরা পড়তে পারি। ইট, হ্যাঁ, ইন্ট্রোডাক্টরি ইট বলে, সূচনামূলক ইট। এটা কেমন হয় আমরা একটু দেখবো যে ইন্ট্রোডাক্টরি ইট সূচনামূলক। হ্যাঁ, বলা হচ্ছে আমরা অনেকেই ইন্ট্রোডাক্টরি ইট নামক শব্দটির সাথে পরিচিত। এটা হলো বাক্যের শুরুতে একটা ইট ব্যবহার করা হয়, অর্থাৎ ইংরেজিতে যেসব বাক্য শুরু হয় ইট দিয়ে, তাই হলো ইন্ট্রোডাক্টরি ইট। আমরা ইটকে সাবজেক্ট হিসেবে নিয়ে দৈনন্দিন জীবনে অনেক বাক্য শুরু করতে পারি। ইটকে কি হিসেবে নিব? ইটকে আমরা সাবজেক্ট হিসেবে নিব। হ্যাঁ, এটা নিয়ে আমরা অনেক বাক্য তৈরি করতে পারি। যেমন দেখেন, এখন মুক্তার বাড়ি যাওয়ার সময়, নাও ইট ইজ টাইম ফর মুক্তা টু গো হোম। এখন 11টা বাজে, ইটস 11 o'clock নাও। বৃষ্টি পড়ছে, ইট ইজ রেইনিং। বৃষ্টি পড়ছে, ইট ইজ রেইনিং। আজ খুব গরম, ইটস ভেরি হট টুডে। আজ খুব ঠান্ডা, ইটস ভেরি কোল্ড টুডে। এখন 10টা বাজতে 10 মিনিট বাকি, নাও ইট ইজ 10 minutes টু 10। এই যে দেখেন বাক্যটা বুঝাই দেয়, নাও ইট ইজ 10 minutes, অর্থাৎ 10 মিনিট। আর টু মানে হচ্ছে বাকি আছে। ইট ইজ 10 minutes, 10 মিনিট বাকি আছে, কোন জায়গা থেকে? টু 10, 10টা বাজতে। তারপর দেখেন এই বাক্যগুলো মুখস্থ করবেন। এখন 9:45 বাজে, কোয়ার্টার মানে হচ্ছে পৌনে, অর্থাৎ কোন জিনিসকে 4 ভাগ করে তার 1 ভাগকে বলা হয় কোয়ার্টার। এখন 9:45 বাজে, ইটস কোয়ার্টার টু 9। ইটস কোয়ার্টার টু 9। তুমি এ কথা বলেছো, ইট ইজ ইউ হু হ্যাভ সেইড দিস। বলা সহজ, করা কঠিন। ইটস ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। ইট ইজ ইজি টু সে। এই দেখেন এখানে আমরা এই কথাটা অনেক সময় বলি যে তুমি গড় গড় করে মুখ দিয়ে যেভাবে কথাটা বলতেছো, এটা তো বলা সহজ কিন্তু করা কঠিন। তো কি বলতে হবে? ইট ইজ ইজি টু সেই বাট ডিফিকাল্ট টু ডু। ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। এই যে দেখেন, এখন আপনারা যে যে দেশে রয়েছেন, 3জন 3 দেশ থেকে ক্লাস করছেন। হ্যাঁ, এখানে সুমাইয়া আপু রয়েছে দুবাই থেকে, মোমেনা আপু কোথায় রয়েছেন? ইউকে। হ্যাঁ, ইউকে থেকে রয়েছেন। আচ্ছা, আর এখানে তাজ ভাইয়া ক্লাস করছেন হচ্ছে কুয়েত থেকে। তো দেখেন কুয়েত অনেক গরম দেশ, দুবাইতে হয়তো এখন গরম, বা এখন ইউকে তে ঠান্ডা চলে আসছে। তো এখন বলছেন এখন শীতকাল, এখন গরমকাল, এখন বসন্তকাল। এই কথাগুলো, এই যে কালের ব্যবহার আমরা কিভাবে বলবো? এখন বসন্তকাল, নাও ইটস স্প্রিং। নাও ইটস স্প্রিং। এখন শীতকাল, নাও ইটস উইন্টার। নাও ইটস উইন্টার। তো এইগুলো দেখেন এখান থেকে পড়লে এখানে হোমওয়ার্ক নিতে হবে। এই যে এখন 11টা বাজে, নাও ইট ইজ 11 o'clock। নাও ইট ইজ 11 o'clock। আজ খুব ঠান্ডা, এটা কি হবে? ইট ইজ ভেরি কোল্ড টুডে। আজ খুব ঠান্ডা, ইট ইজ ভেরি কোল্ড টুডে। আজ খুব ঠান্ডা। এখন বসন্তকাল, নাও ইট ইজ স্প্রিং। কি হবে? হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, বলেন, বুঝতেছেন না? হ্যালো। আচ্ছা, কোনো সমস্যা?
আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তো দেখেন, আমি ক্লাসটা শুনবেন, হ্যাঁ, আমার ক্লাসে আপনি শুধু অ্যাটেন্ড করে বসে থাকবেন, তাও আপনি কিছু না কিছু শিখতে পারবেন। একটা বিষয় খেয়াল করে দেখবেন, তিল তিল করে তাল হয়, হ্যাঁ। সাগর মহাসাগরের প্রত্যেকটা জলের ছোট ছোট কণা মিলেই কিন্তু অথই জলরাশি, তাই না? তো আমরা প্রতিদিন যদি অল্প অল্প করে শিখি, দেখবেন আমরা ছোটবেলায় গ্রামের দিকে যারা থাকি বা শহরেও আমরা অনেক সময় করে থাকি, মাটির ব্যাংকে টাকা রাখি, তাই না? তো এই মাটির ব্যাংকে যখন আমরা টাকা রাখি, দেখবেন প্রতিদিন 1 টাকা 2 টাকা 5 টাকার কয়েন আমরা কিন্তু একটা একটা করে রাখি। রাখতে রাখতে কি হয়, কোনো একটা সময় দেখা যায় যে অনেক টাকা হয়ে গেছে, সেই মাটির ব্যাংকটা কিন্তু পরিপূর্ণ হয়ে যায়। তো এই লেখাপড়াটা, ইংরেজি শেখাটাও ঠিক তাই। এখানে দেখেন মোমেনা আপা, সুমাইয়া আপা, তাজ ভাইয়া নতুন জয়েন করেছে, তো আপনারা অনেক দিন থেকে লেগে রয়েছেন। একটু হিসাব করে দেখেন তো, আপনারা কিন্তু কথা বলতে পারছেন অল্প অল্প হলেও। আজকে এই যে 30+ সেন্টেন্সেস প্র্যাকটিস উইথ অন ভার্ব দেখালাম, এখান থেকে আপনি যে গো ভার্ব নিচ্ছেন, হ্যাঁ, আমি বলেছি যে সিস্টেম দেখিয়ে দিছি, এই গোটাকে পরিবর্তন করে আপনাকে অন্য ভার্ব ইউজ করতে হবে। আমি স্কুলে যাই, এটা কি বলবেন? আমি ভাত খাই। আমি চিঠি লিখি। আমি স্কুলে যাই না, এখানে কি লিখবেন? আমি চিঠি লিখি না। আমি কি স্কুলে যাই, এটা কি বলবেন? আমি কি চিঠি লিখি না। অর্থাৎ এই প্র্যাকটিস কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। মনে রাখবেন, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি যত প্র্যাকটিস করবেন, তত বেশি কিন্তু আপনি এই জায়গাগুলো শিখতে পারবেন। তো দেখেন, এখানে আমরা টাইম সম্পর্কে কিভাবে বলতে হয়, হাউ টু সে টাইম ইন ইংলিশ, সেই ব্যাপারে এখানে বিস্তারিত আলোচনা করেছি। বলছে ইটস বা ইট ইজ প্লাস টাইম, এই কাঠামোটি যে কোনো সময় বলার জন্য ব্যবহৃত হয়। অনুগ্রহ করে সময় বলুন, প্লিজ টেল মি দা টাইম। সময় কত? হোয়াটস দ্য টাইম বা হোয়াট ইজ দ্য টাইম। কয়টা বাজে? হোয়াট টাইম ইজ ইট। কয়টা বাজে কি হবে? হোয়াট টাইম ইজ ইট। আচ্ছা, কাটায় কাটায় 12টা বাজে, ইটস হাফ পাস, ইটস 12 বা ইটস জাস্ট 12। এই যে ঠিক 12টা বাজে, তখন কি বলবেন? ইটস জাস্ট 12, 12টা বাজে। রাত 9টা 35 বাজে, ইটস 9:35। কি বলতে হবে? ইটস 9:35। তারপর দেখেন, ইটস 10 past 12। কি বললাম? ইটস 10 past 12। ইটস quarter past 12। তো এই যে শব্দগুলো, এই যে বাক্যগুলো বাকি থাকলে হচ্ছে, এই যে দেখেন, ইটস, ইটস মানে ইট ইজ, মাঝখানে মিনিট দিতে হবে, তারপর ঘন্টা, প্রথমে মিনিট তারপর ঘন্টা। দেখেন, যদি বলা হয় 10টা বাজতে 5 মিনিট বাকি, ইটস 10টা বাজতে 10 মিনিট বাকি, ইটস 10 minutes to 10। পৌনে যখন হবে তখন কিভাবে বলবেন? ইটস quarter to 10। ইটস quarter to 10। অর্থাৎ 10টা বাজতে বা পৌনে 10টা বাজে, সোয়া 10টা বাজে কিভাবে বলবেন? ইট ইজ quarter past। সোয়া মানে কি, সময়টা শুয়ে বা অতিক্রম হয়ে গেছে। ইট ইজ quarter past 10। ইট ইজ quarter past 10। বিষয়টা মনে রাখবেন, এখানে দেখবেন সময়টা আমি খুব ভালোভাবে দিয়েছি। এই সময়টা এবং দেয়ারের ব্যবহারটা, এটা আপনারা খুব ভালোভাবে একটু কমপ্লিট করে রাখবেন। কি বললাম? আজকে দেয়ারের ব্যবহার, হ্যাঁ, মুখস্থ করবেন না, মুখস্থ করবেন না আপু, এগুলো একটু বুঝে বুঝে পড়বেন, হ্যাঁ। এটা না পারলে আমি আগামীকাল ক্লাসে আবারও দেখিয়ে দিব। কোনো জিনিস না বুঝে মুখস্থ করা যাবে না। কোনো জিনিস আপনি না বুঝে মুখস্থ করতে পারবেন না। আচ্ছা, এরপর দেখেন, আমি প্রতিদিন যেভাবে ওরাল প্র্যাকটিস করাই, আমি সেইভাবে একটু আপনাদেরকে নিয়ে প্র্যাকটিস করাতে চাই। তো প্রথমে কিভাবে বলবেন? আমি আজকে একটু পাস্ট টেন্স থেকে কথা বলাতে চাই। পাস্ট টেন্সটা থেকে আমরা সুমাইয়া আপু বলবেন, যেমন দেখেন, আমি গিয়েছিলাম, এটা কি হবে? গো এর পাস্ট ফর্ম হবে ওয়েন্ট। কি হবে বলেন? আই ওয়েন্ট। কি হবে? আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। তুমি গিয়েছিলে? went, ইউ ওয়েন্ট। সে গিয়েছিল? হি ওয়েন্ট। সে বাজারে গিয়েছিল? went to market. আমি শিখেছিলাম। I আই লার্নড। তুমি শিখেছিলে? সে শিখেছিল। হি লার্নড। যদি বলি সে শেখে, তখন হবে হি লার্নস। হি লার্নস। হ্যাঁ, কারণ এখানে হি হচ্ছে থার্ড পারসন, এই জন্য ভার্বের পরে এস বা হবে। যদি বলা হয় আমি শিখেছিলাম, আই লার্নড, কি হবে? আই লার্নড। আমি সাহায্য করেছিলাম, আই হেল্পড। আই হেল্পড, হ্যাঁ, আমি সাহায্য করেছিলাম। আমি এসেছিলাম, came. আই কেম। হ্যাঁ, আমি বিশ্বাস করেছিলাম, আই বিলিভড। বিলিভ, BELIEVE, ওর পরে ডি যুক্ত করতে হবে, আই বিলিভড। তুমি গিয়েছিলে, Who went? ইউ ওয়েন্ট। তুমি খেলেছিলে, Who played? ইউ প্লেড। তুমি এসেছিলে, Came. ইউ কেম। তুমি বুঝতে পেরেছিলে,
understood. থ্যাংক ইউ, ইউ আন্ডারস্টুড। হ্যাঁ, আপনি অনেক শব্দ জানেন, অনেক ধন্যবাদ। তুমি সাহায্য করেছিলে, ইউ হেল্প। তুমি রান্না করেছিলে, Cook. তুমি বিরিয়ানি রান্না করেছিলে, Who cooked biryani? তুমি ভাত রান্না করেছিলে, Cooked rice. তুমি আমার জন্য ভাত রান্না করেছিলে, Who cooked rice? Me. ফর মি। কি হবে? ফর মি। হ্যাঁ, দেখছেন, তাহলে বাক্য তৈরি কিন্তু খুবই সহজ। তাজ ভাইয়া বলতে পারবেন এইভাবে একটু ওরাল প্র্যাকটিস, একটু সামনে আসেন যদি ফ্রি থাকেন। এইভাবে কিন্তু আমাদেরকে কথা বলাটা প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আপনি হয়তো কোনো কাজে ব্যস্ত আছেন, তো সময় আপু আরো বলবেন। তুমি যাওনি, তখন কি হবে? ইউ ডিডেন্ট গো। কি হবে? Who didn't cook? তুমি যাওনি। তুমি খাওনি, Who didn't eat? ইট। তুমি খাবার খাওনি, Eat. ইট হবে। হ্যাঁ, ইউ ডিডেন্ট ইট। তুমি খাবারটি খাওনি, খাবারটি খাওনি। You didn't eat food. ইট দা ফুড। এখানে দা দিতে হবে। তুমি ক্রিকেট খেলোনি, Didn't play cricket. তুমি তোমার বন্ধুদের সাথে ক্রিকেট খেলোনি, You didn't play cricket উইথ ইয়োর ফ্রেন্ডস। with your হ্যাঁ, তুমি তাদেরকে সাহায্য করনি, You didn't help দেম। ইউ ডিডেন্ট হেল্প দেম। হ্যাঁ, তুমি কি যাওনি, তুমি কি যাওনি, তখন কি হবে? did you go? ডিডেন্ট ইউ গো। কি হবে? ডিডেন্ট ইউ গো। Eat. হ্যাঁ, ডিডেন্ট ইউ গো। তুমি কি যাওনি, তুমি কি খাওনি? Didn't you eat? হ্যাঁ, আমি খেয়েছিলাম। ইয়েস আই আই এট। ইয়েস আই এট, আমি খেয়েছিলাম। না, আমি খাইনি, তখন কি হবে? No. নো, নো আই ডিড নট ইট। নো আই ডিড নট ইট। হ্যাঁ, তারপর বলেন, তুমি রান্না করেছিলে, ইউ কুক। You cook. ইউ কুকড। হ্যাঁ, সি ডাবল ও কে ই ডি, ইউ কুকড। তুমি রান্না করেছিলে। তুমি গতকাল রান্না করেছিলে, You cooked yesterday. ইয়েস্টারডে। তুমি কি রান্না করেছিলে, You cooked. তুমি কি রান্না করোনি? Didn't you cook? হ্যাঁ, আমি রান্না করেছিলাম। Yes, I cooked. হ্যাঁ, আমি আমার পরিবারের জন্য রান্না করেছিলাম, Yes, I cooked for my family. ফর মাই ফ্যামিলি। তুমি কি রান্না করেছিলে? প্রশ্ন করলাম যে তুমি কি রান্না করেছিলে। হোয়াট ডিড ইউ। What you cook? তুমি কি মানে কোন ধরনের খাবার তাই বুঝাচ্ছে। হোয়াট ডিড ইউ কুক বলছে তুমি কখন রান্না করেছিলে, When did you cook? তুমি কোথায় রান্না করেছিলে। Where did you আমি আমার রান্নাঘরে রান্না করেছিলাম। cook? I cooked ইন মাই কিচেন। ইন মাই কিচেন। তাহলে দেখছেন, কথা কিন্তু এই সূত্র ধরে, এই পদ্ধতিতে আমাদেরকে প্রত্যেকদিন এইভাবে আমি প্র্যাকটিস করাবো। আগামী ক্লাসে আজকে যে দেয়ারের ব্যবহার, ইটের ব্যবহার দেখালাম, এইগুলো দিয়ে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে কথা বলার জন্য একটু প্রস্তুত থাকবেন, আমি কথা বলাবো। ঠিক আছে? আমরা আপনারা লেগে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনারা লেগে থাকলে আমিও থাকবো, কেন থাকবো না। এবং এইভাবে কথা বলেন, দেখবেন 1-2 মাস পরে আপনি নিজে নিজেই কথা বলা শিখে গেছেন। এর থেকে ভালো টেকনিক এখনো আর পর্যন্ত নাই, এই যেভাবে আমি কথা বলাচ্ছি। হ্যাঁ, এটা অবশ্যই